জোসেফ কনরাডের ১৮৯৯ সালের মাস্টারপিস হার্ট অব ডার্কনেস সাম্রাজ্যবাদ আর মানুষের মনের এক গভীর অন্ধকার দিক নিয়ে লেখা অসাধারণ এক উপন্যাসিকা। আজকের এই ব্যাখ্যামূলক আয়োজনে আমরা এই মাস্টারপিসটির একদম গভীরে ডুব দেব। এই জটিল সাহিত্যকর্মটি পুরোপুরি বুঝতে হলে আমাদের বেশ কয়েকটি দিক নিয়ে আলোচনা করতে হবে। স্ক্র্যাম্বল ফর আফ্রিকা, মনস্তাত্ত্বিক যাত্রা, মার্লো আর কার্জা যে চরিত্র বিশ্লেষণ, সভ্যতার মায়া, নৈতিক অবক্ষয়ের রূপক এবং সবশেষে এটি নিয়ে উপনিবেশবাদ পরবর্তী যে তুমুল সমালোচনা ও বিতর্ক আছে তার সবকিছুই আজ উঠে আসবে। শুরুতেই চলে যাই এর ঐতিহাসিক প্রেক্ষাপটে, স্ক্র্যাম্বল ফর আফ্রিকা। গল্পটিকে কিন্তু কোনোভাবেই ঊনবিংশ শতাব্দীর শেষের দিকের ঐতিহাসিক বাস্তবতা থেকে আলাদা করা যায় না। সময়টা ছিল ইউরোপীয় ঔপনিবেশিক বিস্তারের একদম চূড়ান্ত পর্ব। সম্পদের লোভে আফ্রিকাকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার যে অঘোষিত প্রতিযোগিতা শুরু হয়েছিল, সেটাই স্ক্র্যাম্বল ফর আফ্রিকা। টাইমলাইনটা একটু খেয়াল করি। ১৮৮৫ সালে এই ভাগাভাগি চূড়ান্ত হয়, আর ঠিক এরপরই ১৮৯০ সালে কনরাড নিজে কঙ্গো ফ্রি স্টেটে একটা বেলজিয়ান ট্রেডিং কোম্পানির হয়ে স্টিমার চালানোর দায়িত্ব নেন। মজার ব্যাপার হলো, তার নিজের সেই ভয়ঙ্কর বাস্তব অভিজ্ঞতাই কিন্তু গল্পের কথক চার্লস মার্লোর যাত্রার ভিত্তি। এখন হার্ট অব ডার্কনেস মূলত একটি মডার্নিস্ট নোভেলা বা আধুনিকতাবাদী উপন্যাসিতা। মানে কনরাড সেই সময়কার ভিক্টোরিয়ান যুগের সহজ সরল গল্প বলার প্রথা থেকে পুরোপুরি বেরিয়ে এসেছিলেন। তিনি ব্যবহার করেছেন খণ্ডিত কাঠামো আর স্ট্রিম অফ কনশিয়াসনেস বা চেতনার প্রবাহ। এর ফলে যেটা হয়েছে, তৎকালীন পরিবেশের মনস্তাত্ত্বিক বিভ্রান্তি আর নৈতিক অস্পষ্টতা একদম নিখুঁতভাবে ফুটে উঠেছে। এবার আসি এর দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিকটিতে, মনস্তাত্ত্বিক যাত্রা আর নদীর রূপক। গল্পের শুরুটা হয় লন্ডনের টেমস নদীতে ভাসমান একটা জাহাজে, কিন্তু এই সাধারণ নৌযাত্রা খুব দ্রুতই গভীর এক মনস্তাত্ত্বিক যাত্রায় রূপ নেয়। কঙ্গো নদীর ভেতর দিয়ে আফ্রিকার গভীর জঙ্গলে প্রবেশ করাটা আসলে মানুষের অবচেতন মনের গহীনে প্রবেশ করারই একটা রূপক। চারপাশে সভ্য সমাজের আইন আর প্রথাগত নিরাপত্তা যখন একেবারেই বিলীন হয়ে যায়, তখন অবচেতন মনের আসল রূপটা ঠিক কেমন হতে পারে, এই নদীপথ যেন সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। শুরুতেই মার্লো একটা চমৎকার কথা বলেন। রোমানরা যখন প্রথম ইংল্যান্ডে এসেছিল তখনকার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, তারা নিশ্চয়ই এখানকার আদিমতা, চূড়ান্ত আদিমতা অনুভব করেছিল। মানে একসময় এই লন্ডন শহরটাও কিন্তু মানচিত্রের বুকে একটা অন্ধকার, অসভ্য জায়গায় ছিল। আসলে কনরাড এখানে নির্দিষ্ট কোনো জাতির কথা বলছেন না। তিনি বোঝাতে চাইছেন মানব প্রকৃতি কতটা পতনশীল হতে পারে, আর তথাকথিত সভ্য আচরণ ও আদিম অসভ্যতার মাঝখানের সীমারেখাটা কতটা ভঙ্গুর। এবারে নজর দেয়া যাক উপন্যাসের চরিত্রগুলোর দিকে, বিশেষ করে মার্লো আর কার্জের তুলনায়। উপন্যাসের ঠিক কেন্দ্রবিন্দুতে একটা তীব্র মনস্তাত্ত্বিক টানাপোড়েন কাজ করছে। একদিকে আছেন কথক মার্লো, যিনি নিজের মানসিক সুস্থতা ধরে রাখার জন্য তার সাধারণ কাজের রুটিনটাকে আঁকড়ে ধরে আছেন। অন্যদিকে আছেন আইভারি ব্যবসায়ী মিস্টার কার্জ। অত্যন্ত প্রতিভাবান হওয়া সত্ত্বেও সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা পরিবেশে এসে স্থানীয়দের উপর নিজের নিরঙ্কুশ ক্ষমতা আর একাকিত্বের উন্মাদনায় তিনি নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলেছেন। চারপাশের পরিবেশ কিভাবে মানুষের নৈতিকতাকে পুরোপুরি বদলে দেয়, এটা তারই একটা অসাধারণ উদাহরণ। আসলে কার্জ কিন্তু আলাদা কোনো অস্তিত্ব নয়, বরং তিনি মানুষের অন্তরের অন্ধকার রূপেরই প্রতিচ্ছবি। সমাজ আর আইনের নজরদারি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেলে একজন তথাকথিত সভ্য মানুষ কতটা ভয়ঙ্কর দানবে পরিণত হতে পারে, কার্জ হলেন তার জ্বলন্ত প্রমাণ। যেন একটা মনস্তাত্ত্বিক আয়না, যেখানে মার্লো নিজের ভেতরেরই অন্ধকার সম্ভাবনাগুলোকে দেখতে পান। আমাদের পরবর্তী আলোচনার বিষয় সভ্যতার মায়া, প্রগতি বনাম লোভ। তৎকালীন ইউরোপীয় ন্যারেটিভ বা বয়ানটা ছিল যে তারা আফ্রিকায় যাচ্ছে ধর্ম আর সভ্যতার আলো ছড়াতে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। মার্লো তার যাত্রাপথে দেখেন শেকল পড়া, অনাহারে কঙ্কালসার হয়ে যাওয়া কৃতদাসদের। তিনি দেখেন ফ্রেঞ্চ যুদ্ধজাহাজ থেকে অকারণে জঙ্গলের ভেতর অন্ধের মতো গোলাবর্ষণ করা হচ্ছে। কেবল লোভের বশবর্তী হয়ে ১৪০ টন হাতির দাঁত লুটের জন্য যে নিষ্ঠুরতা চালানো হয়েছিল, তা সভ্যতার প্রচারের আড়ালে স্রেফ চরম ভণ্ডামি ছাড়া আর কিছুই ছিল না।
আদিবাসীদের তথাকথিত সভ্য করার বিষয়ে কার্টস একটা রিপোর্ট লিখেছিলেন, যেটা আপাতদৃষ্টিতে খুব মহৎ উদ্দেশ্য নিয়ে লেখা মনে হয়। কিন্তু সেই রিপোর্টের একদম শেষে তিনি নিজের হাতে একটা ভয়ঙ্কর বাক্য যোগ করেছিলেন, সব কটা জানোয়ারকে খতম করো। এই একটা বাক্যই ঔপনিবেশিক শক্তির সভ্যতার মুখোশ খসে পড়ার সবচেয়ে বড় প্রমাণ। এবার আসা যাক উপন্যাসের শিরোনামের তাৎপর্যে। নৈতিক অবক্ষয়ের রূপক হিসেবে দ্য হার্ট অফ ডার্কনেস। শিরোনামটা খেয়াল করলে দেখব এর মধ্যে অনেকগুলো স্তর আছে। হার্ট অফ ডার্কনেস বা অন্ধকারের হৃদয় কথাটি আদর্শিক অবক্ষয়ের চূড়ান্ত রূপক। মার্লো আফ্রিকার গহীন জঙ্গলে যত ভেতরে প্রবেশ করেন ততই উপলব্ধি করেন যে আসল অন্ধকার আফ্রিকার জঙ্গলে নেই, বরং তা লুকিয়ে আছে ইউরোপীয় ঔপনিবেশিকদের সীমাহীন লোভ আর দুর্নীতিগ্রস্ত আত্মার একদম গভীরে। আর তাই মৃত্যুর ঠিক আগ মুহূর্তে কার্যের সেই বিখ্যাত শেষ কথাগুলো কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর, বা দ্য হরর, এটা স্রেফ কোনো প্রলাপ ছিল না। এটা ছিল কার্যের নিজের নৈতিক দেউলিয়াত্ব এবং সাম্রাজ্যবাদের ভয়ঙ্কর বাস্তবতার এক চূড়ান্ত উপলব্ধি। কিন্তু এখানেই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে। ইউরোপীয় সাম্রাজ্যবাদের সমালোচনা করতে গিয়ে কনরাড যেভাবে আফ্রিকান আদিবাসীদের চিত্রিত করেছেন তা কি অবচেতনভাবে অমানবিকীকরণকে বৈধতা দেয়? এই প্রশ্নটা আধুনিক যুগে বিশেষ করে একাডেমিক মহলে তুমুল বিতর্কের জন্ম দিয়েছে। আর এভাবেই আমরা চলে আসি আমাদের শেষ অংশে, উপনিবেশবাদ পরবর্তী সমালোচনা ও বিতর্ক। বিশ্ববিদ্যালয়ের সাহিত্য শিক্ষার্থীদের কাছে এই উপন্যাসিকাটি আজও ব্যাপক আলোচিত। বিশেষ করে ১৯৭৫ সালে নাইজেরিয়ান ঔপন্যাসিক চিনুয়া আচেবে যখন তার একটি বক্তৃতায় কনরাডের তীব্র সমালোচনা করেন, তিনি বইটিকে সরাসরি আপত্তিকর এবং শোচনীয় হিসেবে আখ্যা দিয়ে বলেন যে এটি মানবজাতির একটি অংশকে অমানবিক করে তোলে। তার এই কথাগুলো সাহিত্য জগতে এক বিশাল পুনর্মূল্যায়নের সূচনা করেছিল। আচেবের যুক্তিটা একদম স্পষ্ট। তিনি বলেন যে ইউরোপীয় মানসিকতার অন্ধকার দিকগুলো নিয়ে আলোচনার জন্য কনরাড আফ্রিকাকে স্রেফ একটা পটভূমি হিসেবে ব্যবহার করেছেন। আফ্রিকানদের দেখানো হয়েছে শুধুই ইউরোপের বিপরীত এক অন্ধকার প্রতীক হিসেবে। তাদের নিজস্ব শিল্পিক সাফল্যকে উপেক্ষা করা হয়েছে। ফলে অজান্তেই পাঠক একটা বর্ণবাদী ধারণা মেনে নিতে বাধ্য হয়। আচেবে মনে করতেন এর মাধ্যমে আফ্রিকান চরিত্রগুলোর নিজস্ব মানবিকতা এবং কণ্ঠস্বর পুরোটাই কেড়ে নেওয়া হয়েছে। অবশ্য এর পাল্টা যুক্তিও আছে। সেড্রিক ওয়ার্ডস বা পিটার ফিরচাউয়ের মতো সাহিত্য সমালোচকরা আবার কনরাডের পক্ষে অবস্থান নেন। তাদের মতে উপন্যাসের মূল লক্ষ্যই ছিল ঔপনিবেশিক লক্ষ্যবস্তুগুলোকে তীব্র উপহাস করা। এটি স্পষ্টভাবে রাজা লিওপোল্ডির বেলজিয়ান কঙ্গোতে চলার নিষ্ঠুরতার নিন্দা করে এবং প্রমাণ করে যে এই গল্পের প্রকৃত অসভ্য মানুষগুলো হল ঔপনিবেশিক শক্তির নিজেরাই। আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না, তবে এই দুই পক্ষের যুক্তি কিন্তু সাহিত্যের বিশ্লেষণে সমান গুরুত্বপূর্ণ। গল্পের একেবারে শেষে যখন মার্লো ইউরোপে ফিরে আসেন তখন তিনি কার্টসের শোকার্থ বাগদত্তার সাথে দেখা করেন। সেখানে তিনি একটা মিথ্যে বলেন যে কার্টসের শেষ উচ্চারিত শব্দটি ছিল সেই বাগদত্তারই নাম। এই মিথ্যেটা খুব চমৎকারভাবে একটা বিষয় তুলে ধরে। তা হল ইউরোপের আরামদায়ক আর তথাকথিত সভ্য জগৎ তাদের নিজেদের তৈরি করা অন্ধকার সত্যগুলো হজম করতে পারে না। তারা বরং ইচ্ছাকৃতভাবেই অন্ধ হয়ে থাকতে ভালোবাসে। সবশেষে একটা চিন্তার খোরাক রেখে যায়। সমাজের আইন আর নজরদারি যখন সম্পূর্ণ সরিয়ে নেওয়া হয় তখন মানবহৃদয়ের কোন ভয়ঙ্কর অন্ধকার রূপটি জেগে ওঠার অপেক্ষায় থাকে? এই একটি মনস্তাত্ত্বিক প্রশ্নই হার্ট অফ ডার্কনেসকে আজও মানব নৈতিকতা আর সাহিত্য অধ্যয়নের অন্যতম অপরিহার্য একটি টেক্সট হিসাবে বাঁচিয়ে রেখেছে। আশা করছি আজকের এই বিশ্লেষণটি সাহিত্য ভাবনায় নতুন কিছু যোগ করবে।